হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এইচির তরফ থেকে আমি এমটি কৌশিক আরেকবার তোমাদের কাছে চলে এলাম ইএসআর এর এমসিকিউ সিরিজ নিয়ে। আজকে আমরা ডিসকাস করব ইএসআর এর বিভিন্ন ধরনের এমসিকিউ, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিভিয়াস ইয়ারগুলোতে এসছে এবং কি কি আসতে পারে সেই সম্বন্ধে আমরা ডিসকাস করব। টোটাল এখানে কোশ্চেন 25 কোশ্চেন টোটাল রয়েছে ইএসআর থেকে। তাহলে আজকে আমরা এমসিকিউ নিয়ে ডিসকাস করব, সঙ্গে সঙ্গে আমরা কিছু থিওরিও আজকে জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, হাউ মেনি স্টেজেস অফ এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। প্রথম কথা হচ্ছে সেডিমেন্টেশন রেট বা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, তোমরা সবাই এটার সঙ্গে পরিচিত। ইএসআর এমন একটা টেস্ট, যেই টেস্টের মাধ্যমে আমরা আমাদের বডিতে কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন আছে কিনা বা ডিগ্রি অফ ইনফ্লামেশন বা ইনফেকশন সেটাকে আমরা মেজারমেন্ট করতে পারি। এটা খুবই একটা কনভিনিয়েন্ট এবং ইট ক্যান বি ডান ভেরি ইজিলি। সেই জন্য আমরা ইএসআর কে প্রেফার করি টু ডায়াগনোজ দ্য ইনফ্লামেশন। তো এই এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট এর টোটাল 3টে স্টেজেস রয়েছে। ফার্স্ট স্টেজ ইজ রুলেক্স ফর্মেশন, সেকেন্ড স্টেজ ইজ sedimentation, and third stage is packing. First stage is Rulex formation. Rulex formation মানে যখন একটি আরবিসি গুলি কি হয়, একটির সঙ্গে একটি এইভাবে আটকে যায়, তখন তাকে রুলেক্স ফর্মেশন বলা হয়। এবং রুলেক্স ফর্মেশনের যে পরবর্তী স্টেপ সেটাকে বলা হয় সেডিমেন্টেশন বা সেটেলিং স্টেজ। এখানে যে রুলেক্স গুলি তৈরি হয় সেগুলি নিচের দিকে নামতে থাকে, মানে টিউবের বটম দিকে নামতে থাকে, বটমে নামতে থাকে। এবং একদম লাস্ট স্টেজ বা শেষ থার্ড স্টেজ সেটাকে বলা হয় প্যাকিং স্টেজ। এই প্যাকিং স্টেজে রুলেক্স গুলি প্যাকিং ফেজে চলে যায় এবং ফাইনালি আমরা ইএসআর এর রেজাল্ট সেটা আমরা দেখতে পেলাম। 3টে স্টেজ আমরা দেখতে পেলাম। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে হাউ মেনি স্টেজেস অফ এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 3। পরের যে কোশ্চেন, ইএসআর ইজ ডায়াগনস্টিক স্পেসিফিক টেস্ট ইন। 4টি অপশন দেওয়া রয়েছে: ইনফেকশন মনোনিউক্লিওসিস, টিউবারকুলোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, নন অফ দ্য অ্যাবভ। ইএসআর বেসিক্যালি আমরা করি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশনকে ডায়াগনোসিস করার জন্য। তাহলে ইএসআর কিন্তু কোনো স্পেসিফিক বা সেন্সিটিভ টেস্ট নয়। ইএসআর এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইনফ্লামেশন বা বিভিন্ন ধরনের ইনফেকশনকে ডায়াগনোসিস করতে পারি। টিউবারকুলোসিস ইজ এ ইনফেকশন, ইনফেকশাস মনোনিউক্লিয়াস ইজ এ ভাইরাল ইনফেকশন, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস ইট ইজ এ ওয়ান টাইপ অফ অটোইমিউন ডিজিজ। তাহলে এই তিনটেই একই ক্যাটাগরি হলেও আমরা এখানে স্পেসিফিক্যালি বলতে পারছি না যে কোনটার জন্য ইএসআর স্পেসিফিক, বাট ইএসআর ইজ নট এ স্পেসিফিক টেস্ট। ইএসআর এর স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি কিন্তু অন্যান্য যে ইনফরমেশন মার্কার গুলি রয়েছে তার থেকে কিন্তু লেস স্পেসিফিক। সেই জন্য এখানে যদিও আমরা 3টের ক্ষেত্রে ইএসআর ইনক্রিজ করে, অর্থাৎ ইনফেকশাস মনোনিউক্লিওসিস, টিউবারকুলোসিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস 3টের ক্ষেত্রে ইএসআর ইনক্রিজ করে, কিন্তু এটা কোনো স্পেসিফিক নয়। সেজন্য এখানে হবে নান অফ দ্য অ্যাবভ। Question number 3. The rate at which red blood cell falls when the anticoagulated whole blood is allowed to stand is known as zeta potential, erythrocyte sedimentation rate, Rulex এবং reticulocyte composition. তাহলে এখানে কারেক্ট হবে erythrocyte sedimentation rate. পরের কোশ্চেন, after the Winthrop tube is placed in rack at exactly vertical position and the time and the room temperature are noted when in a reading taken and what is observed. এটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি উইন্ট্রপ টিউবে যদি ইএসআর আমরা মেজারমেন্ট করি তাহলে আমরা কি রেজাল্ট পেতে পারি। তো ইএসআর আমরা অনেক রকম ভাবে অনেক ধরনের মেজারমেন্ট করতে পারি। প্রথম যে মেজারমেন্ট করতে পারি যেটা একদম কনভেনশনাল মেথড এবং ইট ইজ ভেরি রেডিলি অ্যাভেলেবল, সেটা হচ্ছে ওয়েস্টার্ন গিন মেথড। এই ওয়েস্টার্ন গিন মেথডে কি করা হয়, এখানে একটি টিউব থাকে, একটি পিপেট থাকে, যেই পিপেটে ব্লাড ড্র করা হয় এবং ব্লাড ড্র করার আগে কি করা হয়, আমাদের ব্লাডটাকে ডায়ালিউট করতে হয়। আমরা এটাকে কিভাবে ডায়ালিউট করি, আমরা এটাকে 3.8% সোডিয়াম সাইট্রেট দিয়ে ডায়ালিউট করি এবং এই ডাইলুশনটা হয় 4:1।
অ্যাকচুয়ালি আমরা ডায়ালুশনটা কেন করি? 4:1 এর ডায়ালুশনটা এই জন্যই করা হয় যাতে করে আমাদের যে ব্লাডের ভিসকোসিটি, সেই ভিসকোসিটি যেন অ্যাডজাস্ট হয় এবং রুলেক্স ফর্মেশন, ইট উইল হেল্পস ইন রুলেক্স ফর্মেশন। তাহলে ব্লাডের ভিসকোসিটি অ্যাডজাস্ট করা, একটা টেস্টকে স্ট্যান্ডার্ডাইজ করা এবং রুলেক্স ফর্মেশনকে আমরা ঠিকঠাক ভাবে হতে গেলে আমাদের এই ধরনের ডায়ালুশনটা দরকার। রুলেক্স ফর্মেশনের জন্য যদি নর্মাল ব্লাড দিয়ে আমরা ইএসআর করি, যদিও ইএসআর এর রেজাল্ট পাওয়া যায়, কিন্তু নর্মাল ব্লাড দিয়ে করলে এবং সোডিয়াম সাইট্রেট মানে ইডিটিএ ব্লাড দিয়ে ডাইরেক্টলি ইএসআর বসালে বা আমরা যদি ডাইলুশন করে ব্লাডটা বসাই, ইএসআর এ বসাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু ভেরিয়েশন দেখা যায়। ঠিক আছে, তাহলে রুলেক্স ফর্মেশনকে কিন্তু এটা কি করে, এটা এনহ্যান্স করে এই ডাইলুশনটা। তাহলে আমরা এইভাবে করতে পারি, অর্থাৎ ওয়েস্টার্ন কি মেথডে আমরা ইএসআর করতে পারি, অথবা আমরা করতে পারি উইন্ট্রোপ মেথডে। এটা হচ্ছে উইন্ট্রোপ টিউব। তো উইন্ট্রোপ টিউব আমরা বেসিক্যালি ইউজ করি কিসের জন্য? না, পিসিবির জন্য, প্যাক্সেল ভলিউম বা হিমাটোক্রিট বার করার জন্য। এই যে উইন্ট্রোপ টিউব, এই উইন্ট্রোপ টিউব হচ্ছে একটি 110 মিলিমিটার লম্বা একটি টিউব বা 11 সেন্টিমিটার লম্বা একটি টিউব। এখানে অ্যাকচুয়ালি আমরা প্যাক্সেল ভলিউম বা কত পার্সেন্ট আরবিসি আমাদের, বা প্যাক্সেল কত পার্সেন্ট প্যাক্ট আরবিসি আমাদের ব্লাডে রয়েছে সেটাকে ডায়াগনোসিস করার জন্য। কিন্তু এটা আরেকটা পারপাস সার্ভ করে, এটা দিয়ে আমরা ইএসআরও করতে পারি, কিন্তু যদিও এখানে ইএসআর খুব একটা স্পেসিফিক বা খুব একটা সেন্সিটিভ হয় না। তো এই ইএসআর টিউব, এই উইন্ট্রোপ টিউবে দুরকম গ্রাজুয়েশন করা থাকে। একটা থাকে 0 to 10, আর একটা থাকে 10 to 0। তাহলে যেটি ডিসেন্ডিং মার্ক, তাহলে এই পার্টটিকে বলা হয় ডিসেন্ডিং মার্ক। ডিসেন্ডিং মার্ক মানে যেখানে 90, 80, 70, 60, 50, 40, 30, 20, 10 এবং 0 এইভাবে মার্কিং করা আছে। আরেকটি পার্ট থাকে ঠিক অপর দিকে, আমরা দেখতে পাই যে অ্যাসেন্ডিং র্যাঙ্ক, অ্যাসেন্ডিং মার্ক থাকে। অ্যাসেন্ডিং মার্ক মানে 10, 20, 30, 40 করে করে 100 পর্যন্ত। তাহলে আমরা ডিসেন্ডিং মার্ক যেটা, অর্থাৎ যেটা বড় থেকে ছোট, বড় থেকে ছোট যে জায়গাটা, সেইখানে আমরা ইএসআর মেজারমেন্ট করি। আর ঠিক অপর প্রান্তে, ঠিক অপোজিটে যে স্কেলটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং মার্কিং, এই অ্যাসেন্ডিং মার্কিং এ আমরা পিসিবি টা ক্যালকুলেট করি। তাহলে আমার অ্যাকর্ডিং টু মাই কোশ্চেন কি বলছে, এবার অপশন গুলো দেখে নেওয়া যাক। All the end of the exactly 1 hour read the level to which the red cell have settled on a descending scale on the tube. At the end, exactly 1 hour read the level to which the red cell have settled on the ascending scale attached on the tube. With 15 minutes, read the level to which the red cell have settled on the ascending scale attached on the tube. তাহলে 15, এটা তো কোনো মতেই হবে না, তাহলে এটা কোনো মতেই হবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমরা একটু আগেই দেখলাম সেটা আমাদের ডিসেন্ডিং স্কেলে ইউজ করতে হবে। উইন্ট্রপ টিউবের যে ডিসেন্ডিং স্কেল রয়েছে, সেই ডিসেন্ডিং স্কেল ইউজ করে আমরা অ্যাকচুয়ালি ইএসআরটা মেজারমেন্ট করতে পারি। তাহলে এখানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নর্মাল রেফারেন্স রেঞ্জ অফ ইএসআর বাই ওয়েস্টার্ন ডিউ মেথড ইন অ্যাডাল্ট মেল? তাহলে আমরা জানি যে ইএসআর জেন্ডার ওয়াইজ ভ্যারি করে। মেলের ক্ষেত্রে যে ইএসআরটা আমরা দেখতে পাই, যে নর্মাল লেভেল দেখতে পাই, সেটা হচ্ছে 0 to 15 মিলিমিটার পার ফার্স্ট 1 আওয়ার। এটা হলো মেলের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে একটু বেশি হয়, ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা 6 to 20 মিলিমিটার পার ফার্স্ট 1 আওয়ার। তাহলে ফিমেলদের ক্ষেত্রে সবসময় ইএসআর এর ভ্যালু মেলের থেকে বেশি হয়। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেক্ট অ্যান্সার যেটা, সেটা হচ্ছে 5-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু স্পেসিফিক্যালি ইএসআর এর ব্যাপারটা একটু বলে দিই তোমাদের। দেখো, ইএসআর কখন ইনক্রিজ করে? ইএসআর তখন ইনক্রিজ করে যখন ইনফেকশন বা ইনফ্লামেশন হয়। তো ইনফেকশন বা ইনফ্লামেশন হলে কেন ইএসআর ইনক্রিজ করে, এর পিছনে যে কারণ সেটা হচ্ছে রুলেক্স ফর্মেশন ইজ দ্য প্রাইম থিং ইন ইএসআর। রুলেক্স ফর্মেশনটা হলো একটা সব থেকে ইম্পর্টেন্ট ইন কেস অফ ইএসআর। রুলেক্স ফর্মেশন হলে তবেই কিন্তু আমরা দেখতে পাই যে আরবিসি গুলো নিচে সেটেল ডাউন হয়। এখন এই রুলেক্স ফর্মেশন সহজে কিন্তু হতে চায় না। কেন সহজ? নর্মাল পার্সনের আমরা দেখি যে রুলেক্স ফর্মেশন কিন্তু সহজভাবে হতে চায় না। কেন হতে চায় না? এর কারণটা হচ্ছে যে আরবিসি গুলি থাকে,
এই আরবিসি গুলি যে সারফেস, সেই সারফেসে নেগেটিভ চার্জ থাকে। তাহলে এখানে একটা আমি আরবিসি দেখিয়েছি। লেটস সাপোজ দিস ইজ আরবিসি। তাহলে এটি একটি আরবিসি। আরবিসির গায়ে কি থাকে? নেগেটিভ চার্জ থাকে। আরবিসির গায়ে নেগেটিভ চার্জ থাকার কারণটা কি? আরবিসির গায়ে নেগেটিভ চার্জ থাকার কারণ হচ্ছে আরবিসির গায়েতে সিয়ালিক অ্যাসিড বলে একটা সাবস্টেন্স থাকে। দিস ইজ দ্য সিয়ালিক অ্যাসিড, দিস সাবস্টেন্স, এটাকে বলা হয় সিয়ালিক অ্যাসিড। সিয়ালিক অ্যাসিড থাকার জন্য আরবিসির গায়েতে আমরা নেগেটিভ চার্জ পাই। এবার আমরা জানি নেগেটিভ নেগেটিভ একে অপরকে রিপালস করে, রিপালশন হয়। তাহলে নর্মাল কন্ডিশনে কি হয়? নর্মাল কন্ডিশনে যদি একটা আরবিসি একটা আরবিসির কাছাকাছি আসে তাহলে কি হয়? সেখানে রিপালশন তৈরি হয়, ফলে এখানে সহজভাবে রোলেক্স ফর্মেশন কিন্তু হয় না। কিন্তু যখন ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, ইনফেকশন বা ইনফ্লামেশন হলে কি হয়? কিছু অ্যাকিউট ফেজ প্রোটিন এর মাত্রা বৃদ্ধি পায়। যেমন ফার্স্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট and that plays crucial role in case of Rolex formation. সেই প্রোটিনটার নাম হচ্ছে ফিব্রিনোজেন। This protein is called fibrinogen. Fibrinogen is the most important protein that elevate the ESR level. তো যখনই কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, ফিব্রিনোজেনের লেভেল কিন্তু বেড়ে যায়। এবার আমরা জানি যে ফিব্রিনোজেন একটা প্রোটিন যার চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, ইট বিয়ার্স পজিটিভ চার্জ। এবার কি হয়? এই ফিব্রিনোজেন কি হয়? যখন ফিব্রিনোজেনের মাত্রা বেড়ে যায় তখন কি হয়? তখন ফিব্রিনোজেন এই আরবিসি গুলোর গায়েতে অ্যাটাচড হয়ে যায়। এই হচ্ছে ফিব্রিনোজেন। কি লেখা আছে? ফিব্রিন অ্যাবজর্ব অনটু দ্য সেল মেমব্রেন এন্ড ফর্ম এ ব্রিজ টু অ্যাডজেসেন্ট সেল। এবার কি হচ্ছে? যখনই ফিব্রিনোজেন বিয়ারিং পজিটিভ চার্জ, তাহলে কি করছে? পজিটিভ চার্জ আরবিসির যে নেগেটিভ চার্জ সেটাকে নালিফাই করে দিচ্ছে। ফলে কি হবে? ফলে আরবিসির যেহেতু চার্জ কমে যাচ্ছে, নেগেটিভ চার্জ কমে যাচ্ছে, ফলে রিপালশন কম হচ্ছে। এবং কি হচ্ছে? এর ফলে কি হচ্ছে? এর ফলে আরবিসি গুলি একে অপরের কাছাকাছি খুব সহজেই আসতে পারছে। এবং যখনই একে অপরের কাছাকাছি আসছে তখন এখানে রোলেক্স ফর্মেশন তৈরি হচ্ছে। তাহলে ফিব্রিনোজেন ছাড়াও আরো অনেক প্রোটিন রয়েছে, যেমন সিআরপি, হ্যাপ্টোগ্লোবিন, ফেরিটিন। এগুলো হচ্ছে অ্যাকিউট স্ট্রেস প্রোটিন, এগুলোকে বলা হয় অ্যাকিউট ফেজ প্রোটিন। তো এই প্রোটিনগুলি তখনই বাড়বে যখন ইনফ্লামেশন বা ইনফেকশন দেখা যাবে। তো এই প্রোটিনগুলির কাজ হচ্ছে, বিশেষ করে মূলত ফিব্রিনোজেনের কাজ হচ্ছে রোলেক্স ফর্মেশনে হেল্প করা। তো এবার রোলেক্স ফর্মেশন যখনই হয়ে যাবে, আমরা যখন একটি টিউবের মধ্যে উইন্ডো টিউবের ওয়েস্টার্ন গ্রিন টিউবের মধ্যে যখন আমরা ব্লাডটাকে শাক করবো এবং ব্লাডটাকে যখন আমরা ওয়েস্টার্ন গ্রিন টিউবে প্লেস করবো, ওয়েস্টার্ন গ্রিন স্ট্যান্ডে প্লেস করবো, তখন কি হবে? তখন প্রথম হলো রুলেক্স ফর্মেশন হবে। রুলেক্স ফর্মেশন হওয়ার পর সেটেলিং হবে। সেটেলিং কেন হবে? কারণ এদের ওয়েট বেশি। রুলেক্সের ওয়েট বেশি হওয়ার জন্য কি হবে? এগুলো নিচে সেটেল ডাউন করবে এবং ফাইনালি ইট উইল গো থ্রু দ্য স্টেজ দ্যাট ইজ কল্ড প্যাকিং স্টেজ। এবং প্রত্যেকটি যে ফেজের কথা আমি বললাম, প্রত্যেকটি ফেজ, তিনটি ফেজ রয়েছে। একটি রুলেক্স ফর্মেশন, সেকেন্ড ফেজ ইজ সেটেলিং ও সেডিমেন্টেশন, অ্যান্ড থার্ড ফেজ ইজ প্যাকিং স্টেজ। এবং প্রত্যেকটি স্টেজের আলাদা আলাদা টাইম রয়েছে। প্রথম স্টেজের জন্য 10 মিনিট লাগবে। সেকেন্ড স্টেজ ইজ কোয়াইট লঙ্গার, ইট উইল টেক 40 মিনিট। এবং ফেজ 3 এখানে লাগবে 10 মিনিট। তাহলে টোটাল আমার লাগছে কত? 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। অর্থাৎ একটি ইএসআর কমপ্লিট হতে আমার টোটাল 1 ঘন্টা লাগছে। এবং এখানে প্রত্যেকটি ফেজের উপর নর্মাল অরিজিনাল পিকচার কিরকম দেখতে হচ্ছে সেটা দেখানো রয়েছে। এখানে দেখো, এটা রুলেক্স ফর্মেশন হচ্ছে, বুঝতেই পারছো দেখে। সেকেন্ড ওয়ান ইজ ফেজ 2, দ্যাট ইজ কল সেটেলিং, সেটেল ডাউন। এন্ড 3 নম্বর যেটা রয়েছে সেটাকে বলা হয় প্যাকিং। প্যাকিং মানে হচ্ছে যখন রুলেক্স গুলো কি হয়, একদম একে অপরের সঙ্গে আরো আরো আটকে আরো কাছাকাছি চলে এসে প্যাকিং তৈরি করে, তখন তাকে বলা হয় রুলেক্স ফর্মেশন। এবং রুলেক্স ফর্মেশন হয়ে যাওয়ার পর একদম লাস্ট স্টেজ, সেটাকে বলা হয় প্যাকিং স্টেজ। তো এখানে অনেক ধরনের প্রোটিনের কথা আমি বললাম, সিআরপি বললাম, ফিব্রিনোজেন বললাম, আরেকটা মিস করে গেছি, সেটা বললো যেটা হচ্ছে গামা গ্লোবিউলিন। এই প্রত্যেকটা প্রোটিনকে বলা হয় অ্যাকিউট ফেজ প্রোটিন এবং এদেরকে বলে পজিটিভ অ্যাকিউট ফেজ প্রোটিন। কেন পজিটিভ বলা হবে? পজিটিভ অ্যাকিউট ফেজ প্রোটিন এই জন্যই বলা হচ্ছে কারণ এইসব প্রোটিন গুলো যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে ইনক্রিজ করে
অর্থাৎ এদের কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়। আর নেগেটিভ অ্যাকিউট ফেজ প্রোটিন কোনগুলো? নেগেটিভ অ্যাকিউট ফেজ প্রোটিন হচ্ছে যেগুলো ইনফেকশন বা ইনফ্লামেশন হলে যেগুলোর পরিমাণ কমে যায়, যেমন অ্যালবুমিন। অ্যালবুমিনের পরিমাণ কিন্তু কমে গেলে কি হবে? অ্যালবুমিনের পরিমাণ কখন কমবে? যখন ইনফেকশন হবে। ট্রান্সফেরিন একই রকম ভাবে এদের কনসেন্ট্রেশন কমে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটিন ওয়াইজ প্রোটিনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে ইএসআর বাড়ছে কমছে। দেখো ইমিউনোগ্লোবুলিন এর কনসেন্ট্রেশন যত বেশি ইএসআর তত বেশি হবে। ফিব্রিনোজেনের কনসেন্ট্রেশন যত বেশি ইএসআরও তত বেশি হবে। এখানে একটি খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যালবুমিন। এখানে অ্যালবুমিন যদি ইনক্রিজ করে, যদি এখানে অ্যালবুমিন ইনক্রিজ করে তাহলে কিন্তু ঠিক এর বিপরীত এফেক্ট ঘটে। অর্থাৎ অ্যালবুমিন বাড়লে ইএসআর কিন্তু কমবে। ফিব্রিনোজেন বাড়লে যেমন ইএসআর বাড়বে, তেমনি এখানে অ্যালবুমিন বাড়লে ইএসআর কিন্তু কমে যাবে। আবার অ্যালবুমিন যখন কমে যাবে, অ্যালবুমিন কখন কমে? যখন অ্যাকিউট ফেজ প্রোটিন গুলো বেড়ে যায়, অর্থাৎ ইনফ্লামেশনের ক্ষেত্রে কিন্তু অ্যালবুমিন কমে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অ্যালবুমিন কমে গেলে ইএসআর বাড়বে। আবার যদি অ্যালবুমিন কোনো কারণে বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইএসআর কমবে। প্রোটিন ছাড়াও কিছু সেল রয়েছে, সেলের শেপের উপরও কিন্তু ইএসআর ডিপেন্ড করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাউ সাইজ অর শেপ অফ আরবিসি এফেক্টস ইএসআর। তাহলে নর্মালি যেগুলো নর্মাল আরবিসি সেগুলো রুলেক্স ফর্মেশন করবে এবং সেগুলো পরের যে স্টেপ অর্থাৎ সেটেলিং স্টেপ বা প্যাকিং স্টেপের মধ্যে দিয়ে যাবে। কিন্তু যেগুলো অ্যাবনর্মাল আরবিসি, যেমন ধরো যদি কোনো আরবিসি ডিফর্মিটিস দেখা যায়, যেগুলো আরবিসি ডিফর্মিটিস যেমন সিকেল সেল অ্যানিমিয়া, বার সেল, ইকাইনোসাইট, এই যে বিভিন্ন ধরনের যে অ্যাবনর্মাল শেপ অফ আরবিসি যেগুলো এখানে দেখানো রয়েছে, এই অ্যাবনর্মাল শেপ অফ আরবিসি কিন্তু হলে রুলেক্স ফর্মেশন পসিবল নয়। এই যে রুলেক্স ফর্মেশন হচ্ছে, রুলেক্স ফর্মেশনের জন্য কিন্তু আরবিসি বাইক এন্ড কনকেভ শেপ সেটা কিন্তু দরকার। তাহলে স্পেরোসাইটোসিস যদি হয়, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, সিকেল সেল অ্যানিমিয়া বা পয়কিলোসাইটোসিস এইরকম ধরনের ঘটনা যখন ঘটবে তখন কিন্তু ইএসআর কিন্তু কমে যাবে। ইএসআর কিন্তু কমে যাবে। ঠিক আছে। আরেকটি রিজন রয়েছে যেক্ষেত্রে ইএসআর বাড়ে, যদিও সেটাকে বলা হয় ফলস এলিভেশন অফ ইএসআর। ফলস এলিভেশন অফ ইএসআর কখন হয়? না, অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়। তাহলে অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু ইএসআর কমে, বাট এটা কিন্তু ফলসলি ইনক্রিজ করে। কেন ফলসলি ইনক্রিজ করে? অ্যানিমিয়া যদি হয় তাহলে কি হয়? অ্যানিমিয়া হলে এখানে প্লাজমা আর আরবিসির যে রেশিও, সেটা রেশিওটা কিন্তু ইনক্রিজ করে। সেই রেশিওটা কিন্তু ইনক্রিজ করে অ্যানিমিয়া হলে আরবিসি কমে যাচ্ছে মানে প্লাজমার কনসেন্ট্রেশন বাড়বে। তো সেই রেসপেক্টে রিলেটিভলি ইএসআর বেড়ে যায়। কিন্তু অ্যানিমিয়াতে ইএসআর বাড়া মানে এটা কিন্তু ডিনোট করে না যে কোনো এখানে ইনফ্লামেশন রয়েছে। ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেন দেখা যাক। লেন্থ অফ ওয়েস্টার্ন কিন পিপেট 200 মিলিমিটার, 250 মিলিমিটার, 300 মিলিমিটার এবং 110 মিলিমিটার। ওয়েস্টার্ন কিন পিপেটের যে লেন্থ এখানে জানো, অনেকে এটা ভুল করে, কি করে অনেকে এটা 200 করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি দুটো জিনিস এখানে রয়েছে, একটা হচ্ছে লেন্থ এবং একটি হচ্ছে গ্রাজুয়েশন। অর্থাৎ একটি টিউবের লেন্থ হচ্ছে 300 মিলিমিটার, ওয়েস্টার্ন কিন পিপেটের যে লেন্থ সেটা হচ্ছে 300 মিলিমিটার, কিন্তু এখানে গ্রাজুয়েশন করা থাকে মাত্র 200 মিলিমিটার। বাকি 100 মিলিমিটারে কিন্তু কোনো রকম গ্রাজুয়েশন করা থাকে না। তাহলে লেন্থ অফ ওয়েস্টার্ন কিন পিপেট যদি জিজ্ঞেস করে তাহলে বলতে হবে 300 মিলিমিটার। ঠিক একই রকম ভাবে যদি জিজ্ঞেস করে যে পিসিভি টিউবের লেন্থ কত বা উইন্ট্রপ টিউবের লেন্থ কত, উইন্ট্রপ টিউবের লেন্থ একই রকম ভাবে উইন্ট্রপ টিউবের লেন্থ হচ্ছে টোটাল লেন্থ হচ্ছে 110 মিলিমিটার এবং উইন্ট্রপ টিউবের গ্রাজুয়েশন যেটা, এই গ্রাজুয়েশন কিন্তু 100 মিলিমিটার থাকে, অর্থাৎ 10 সেন্টিমিটার। অর্থাৎ টোটাল উইন্ট্রপ টিউবের লেন্থ হচ্ছে 11 সেন্টিমিটার এবং গ্রাজুয়েশন থাকে 10 সেন্টিমিটার। বাকি 1 সেন্টিমিটারের কোনো গ্রাজুয়েশন উইন্ট্রপ টিউবে দেখা যায়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার সি। পরের কোশ্চেন, দ্য কারেক্ট অর্ডার অফ স্টেজেস এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট আর। তাহলে আমরা একটু আগে দেখেছি যে প্রথম যেটা ইভেন্ট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ইন ইএসআর, দ্যাট ইজ রুলেক্স ফর্মেশন। ফর্মেশন অফ রুলেক্স ফর্মেশন হয়ে যাওয়ার পর কি হয়?
না সেটেলিং বা সেডিমেন্টেশন হয়, বা সিঙ্কিং অফ রুলেক্স হতে পারে। এখানে লেখা আছে সিঙ্কিং অফ রুলেক্স, আমরা বলতে পারি সেটেল, তাহলে রুলেক্স উইল সেটেল ডাউন বা সেটেল, সেডিমেন্টেশন অফ দ্য রুলেক্স। তাহলে ফরমেশন অফ রুলেক্স is followed by sinking of Rulex বা sedimentation of Rulex, and sedimentation of Rulex বা sinking of Rulex is followed by packing of Rulex। তাহলে এখানে অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। জাস্ট আমাদের এখানে ফলো করতে হবে যে তিনটি স্টেপ রয়েছে, তিনটি স্টেপকে ভালো করে ফলো করতে হবে। একটি হলো রুলেক্স ফর্মেশন, ফার্স্ট ওয়ান ইজ রুলেক্স ফর্মেশন, সেকেন্ড ওয়ান ইজ সেডিমেন্টেশন বা সেটেলিং ডাউন অফ রুলেক্স, এন্ড থার্ড ওয়ান ইজ প্যাকিং। Which anticoagulant is used for ESR test? Trisodium citrate, সোডিয়াম ফ্লোরাইড, হেপারিন এবং পটাশিয়াম অক্সালেট। আমি একটু আগেই বললাম যে ইএসআর যখন আমরা করব তখন আমাদের অবশ্যই ট্রাইসোডিয়াম সাইটেট ইউজ করতে হবে, এবং এই ট্রাইসোডিয়াম সাইটেটের যে কনসেন্ট্রেশন সেটা অবশ্যই হতে হবে 3.8%। এবং এই ট্রাইসোডিয়াম সাইটেট আমরা মেশাবো 1:4 রেশিওতে, অর্থাৎ 1 ভাগ যদি অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে বা সাইটেট থাকে তাহলে 4 ভাগ আমাদের ব্লাড নিতে হবে। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা কেন এটা ব্লাডটাকে আমরা ডাইলুট করছি 1:4 রেশিওতে? ডাইলুট করার কারণ হচ্ছে যাতে করে আমরা যে ব্লাডের ভিসকোসিটিটাকে ওভারকাম করতে পারি, এবং ব্লাডের ভিসকোসিটি ওভারকাম শুধু নয়, একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে ব্লাডের যে পিসিবি, সেই পিসিবিটাকেও কিন্তু আমরা কমিয়ে দিচ্ছি। যখনই আমরা কোনো একটা অ্যান্টিকোগুলেন্টের সঙ্গে ব্লাডটাকে মেশাচ্ছি, আমাদের এটা ইনশিওর হতে হবে যাতে ব্লাডের পিসিবিটা কমে যায়, এবং এই পিসিবি কমে যাওয়া বা ব্লাড ডাইলিউশন করলে কি হয়, ইট উইল এনহ্যান্স দ্য ফর্মেশন অফ দ্য রুলেক্স, রুলেক্স ফর্মেশনকে এনহ্যান্স করে দিচ্ছে। সেই জন্য আমরা এখানে ট্রাইসোডিয়াম সাইট্রেট 3.8% 1:4 রেশিওতে মেশাবো। What is the ratio of anticoagulant in blood in the ESR? 1:9, 1:6, 1:4, 1:2। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে, একটু আগে বলে দিয়েছি, 1:4। প্যাকড সেল ভলিউম ইজ অলসো কল্ড, প্যাকড সেল ভলিউম যেটাকে বলা হয় পিসিবি। পিসিবি মানে জাস্ট ব্লাডের মধ্যে পার্সেন্টেজ অফ আরবিসি বা পার্সেন্টেজ অফ প্যাকড আরবিসি, কত পার্সেন্ট আরবিসি এবং কত পার্সেন্ট প্লাজমা রয়েছে সেটাকে আমরা ডিটারমাইন করি পিসিবির মাধ্যমে। তাহলে এখানে কি কি অপশন রয়েছে দেখে নেওয়া যাক। হিমাটোক্রিট, এরিথ্রোসাইট, ভলিউম ফ্র্যাকশন, বোথ এ এন্ড বি, নান। তাহলে এখানে আমরা বলতে পারি প্যাক সেল ভলিউম মানে এরিথ্রোসাইট ভলিউম ফ্র্যাকশন, অবশ্যই একটা এরিথ্রোসাইটের ভলিউম ফ্র্যাকশন। এরিথ্রোসাইট কত পার্সেন্টেজে রয়েছে আমরা বলতেই পারি, অর্থাৎ টোটাল ভলিউমের কত ফ্র্যাকশন হচ্ছে এরিথ্রোসাইট সেটা আমরা বলতে পারি, অথবা এটাকে হিমাটোক্রিটও বলা যেতে পারে। আর এখানে হবে বোথ এ এন্ড বি। কোশ্চেন নাম্বার 11, হোয়াট আর দ্য ইউজ অফ প্যাকড সেল ভলিউম আর? তাহলে আমরা এই যে পিসিবি বার করছি, পিসিবি ক্যালকুলেট করছি, পিসিবি কি কারণে আমরা পিসিবি ক্যালকুলেট করছি? হোয়াট ইজ দ্য পারপাস টু বি সার্ভ বাই ক্যালকুলেটিং দ্য পিসিবি? অপশনগুলো দেখে নেওয়া যাক। ডিটেকশন অফ প্রেজেন্স অফ অ্যাবসেন্স অফ অ্যানিমিয়া, এস্টিমেশন অফ রেড সেল ইন্ডিসেস, চেকিং অ্যাকিউরেসি অফ হিমোগ্লোবিন ভ্যালু, অল অফ দ্য অ্যাবভ। এখন পিসিবি আমরা অনেক কারণে ইউজ করতে পারি। পিসিবি প্যাক সেল ভলিউম, পিসিবির ভ্যালু যদি কমে যায় তাহলে আমরা বুঝতে পারি অ্যানিমিয়া রয়েছে। তাহলে অ্যানিমিয়া রয়েছে, তাহলে এটা কিভাবে বুঝবো? হিমোগ্লোবিন কমে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পিসিবিও কমে যাবে। তাহলে এটা অ্যানিমিয়ার যে ইভ্যালুয়েশন বা অ্যানিমিয়া আছে কি নেই সেটা জানতে গেলে আমাদের পিসিবিটাকেও আমরা ইউজ করতে পারি। তাহলে এটাও কারেক্ট হলো। এস্টিমেশন অফ রেড সেল ইন্ডিসেস, রেড সেল ইন্ডিসেস এর মধ্যে কি কি পড়ে? আমরা জানি যে রেড সেল ইন্ডিসেস এর মধ্যে পড়ে হচ্ছে এমসিবি, এমসিএইচ এবং এমসিএইচসি, এগুলি পড়ে। তো এমসিভি মিন কর্পাসকুলার ভলিউম ক্যালকুলেট করতে গেলে আমাদের একটি ফর্মুলা ইউজ করতে হয়। এই ফর্মুলার মধ্যে কি থাকে, ফর্মুলাটার মধ্যে একটু দেখে নেওয়া যাক। যে প্যাক্সেল ভলিউম, টোটাল যে প্যাক্সেল ভলিউম অর্থাৎ পিসিভি বাই হিমোগ্লোবিন, সরি আরবিসি কাউন্ট, পিসিভি বাই আরবিসি কাউন্ট ইন্টু 10, এটা হচ্ছে এমসিভি বার করার ফর্মুলা। ঠিক একই রকম ভাবে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এই মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন আমরা কিভাবে বার করতে পারি? হিমোগ্লোবিন ডিভাইডেড বাই পিসিভি ইন্টু 100। তাহলে আমরা এমসিএইচ বার করতে গেলেও আমরা এখানে পিসিবি ইউজ করছি, সুতরাং আমাদের এখানে
এস্টিমেশন অফ রেড সেল ইন্ডিসেসও হবে, এবং চেকিং দ্য অ্যাকিউরেসি অফ হিমোগ্লোবিন ভ্যালু। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারছি। প্রেজেন্স অফ অ্যাবসেন্স অফ অ্যানিমিয়া ডিটেকশন করতে পারছি, ডিটারমিনেশন অফ রেড সেল ইন্ডিসেস এটাও বলতে পারছি, এবং চেকিং অ্যাকিউরেসি অফ হিমোগ্লোবিন ভ্যালু। চেকিং অ্যাকিউরেসি অফ হিমোগ্লোবিন ভ্যালুটা কিভাবে আমরা বুঝতে পারবো? আমরা জানি যে হিমোগ্লোবিনকে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পিসিবি পাই, যদিও এটা ইনসাইন্টিফিক মেথড, এটা কিন্তু কোনো ভ্যালিড বা অ্যাপ্রুভড কোনো মেথড নয়। তো যাই হোক, আমরা হিমোগ্লোবিনটা ঠিকঠাক বের করলাম কিনা তারও একটা অ্যাকিউরেসি এখান থেকে আমরা অ্যাজাম্পশন করে নিতে পারি। তাহলে এখানে অল অফ দ্য অ্যাভাব হলো কারেক্ট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন বলছে ইএসআর ইজ ডিক্রিজড ইন সিকেল সেল অ্যানিমিয়া, মাল্টিপল মাইলোমা, পলিসাইথেমিয়া, থ্যালাসেমিয়া। প্রথম কথা আমি বললাম, সিকেল সেল অ্যানিমিয়া ইজ দ্য অ্যাবনর্মালিটি অফ রেড ব্লাড সেল হোয়ার দ্য আরবিসি গেটস সিকেল সেল, ইট বিকাম সিকেল সেল। তাহলে সিকেল সেল যদি হয়ে যায়, আরবিসি যদি সিকেল সেল হয়ে যায়, তাহলে কিন্তু ইট ক্যান নট প্রডিউস রুলেক্স অর ইট ক্যান নট ফর্ম দ্য রুলেক্স। তাহলে ইএসআর কিন্তু কি হবে? ইএসআর এখানে কিন্তু কমে যাবে, সিকেল সেল অ্যানিমিয়া হলে কমে যাবে। মাল্টিপল মাইলোমা, মাল্টিপল মাইলোমা ইজ এ ওয়ান টাইপ অফ নিওপ্লাজম অফ প্লাজমা সেল। মাল্টিপল মাইলোমা হলে কিন্তু এটা বেড়ে যাবে। এবং পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া হলে কিন্তু ইএসআর ডিক্রিজ করবে। এবং থ্যালাসেমিয়া, তো থ্যালাসেমিয়াতে আমরা কি দেখেছি? থ্যালাসেমিয়া যদি কোনো পেশেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে পেশেন্টের অ্যানিমিয়া হতে পারে, এবং পেশেন্টের যদি অ্যানিমিয়া হয় সেক্ষেত্রেও কিন্তু ইএসআর বেড়ে যেতে পারে। তাহলে এখানে 12 নম্বর কোশ্চেন দুটোই কারেক্ট অ্যান্সার হতে পারে, একটি মাল্টিপল মাইলোমা এবং একটি হচ্ছে থ্যালাসেমিয়া। Question number 13. If the tube is at 3 degree variation from the vertical, this is a source of error and will accelerate the ESR by 30%, 40%, 60% এবং 50%। অর্থাৎ যদি ইএসআর এর টিউবের যে এটা অ্যাকচুয়ালি 3 নয়, এটা 30% হবে, 30 ডিগ্রি ভ্যারিয়েশন। তো এখানে যদি টিউবের ভ্যারিয়েশন বা টিউবটা যদি ইনক্লাইন পজিশনে থাকে, অ্যাকচুয়ালি আমাদের টিউবটাকে কি করতে হয়, যে ইএসআর টিউবটি রয়েছে সেই ইএসআর টিউবটিকে আমাদের সোজাভাবে রাখতে হয়। ছবিটা দেখলে একটু স্পষ্ট হবে। এখানে ইএসআর টিউবটিকে কি করা হয়, আপরাইট পজিশনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়। এবার যদি টিউবটা যদি ইনক্লাইন পজিশনে রাখা হয় তাহলে কি হবে? তাহলে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। অ্যাঙ্গেল যদি বেড়ে যায়, আমরা কি জানি, যদি ইএসআর অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করে, তাহলে ইএসআর এর ওয়েস্টার্ন গিন পিভেটের যদি অ্যাঙ্গেল বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ইএসআর কিন্তু ইনক্রিজ করবে, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয় সেক্ষেত্রে কিন্তু ইএসআর 30% পর্যন্ত বেড়ে যেতে পারে। তো দেখা গেছে যে 30 ডিগ্রি ভেরিয়েশন যদি হয় সেক্ষেত্রে ইএসআর কিন্তু 30% পর্যন্ত ফেলে যেতে পারে, এবং সেক্ষেত্রে ভ্যারিয়েশন দেখা যেতে পারে। Question number 14. During erythrocyte sedimentation and with certain disease, what kind of formation may form in the plasma protein if the plasma protein fibrinogen and globulin are altered? তাহলে কি বলছে? During the erythrocyte sedimentation rate with certain disease, a kind of formation, এটা বলছে what kind of formation, what kind of formation may form in the plasma protein if the plasma protein fibrinogen and globulin altered, what kind of formation? তাহলে আমাকে জাস্ট জিজ্ঞেস করছে যে আমাদের যে ইএসআর রয়েছে, ইএসআর এর একদম ফার্স্ট ফেজটা বা যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফেজ, সেই ফেজটার নাম কি? তাহলে এখানে কি কি অপশন রয়েছে দেখে নেওয়া যাক। অ্যাগ্লুটিনেশন, রুলেক্স, প্রেসিপিটেশন, অল অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে কোনো অ্যাগ্লুটিনেশন হয় না বা কোনো প্রেসিপিটেশন হয় না, এখানে হয় রুলেক্স। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ESR may falsely increase in polycythemia, tuberculosis, autoimmune disease, anemia. পলিসাইথেমিয়াতে কি হয়? পলিসাইথেমিয়াতে ইএসআর এর ভ্যালু, যেহেতু ব্লাড সেলের কনসেন্ট্রেশন বা আরবিসি কনসেন্ট্রেশন অনেক বেশি মাত্রায় থাকে, সেই কারণের জন্য পলিসাইথেমিয়া যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ইএসআর এর যে ভ্যালু সেটা কিন্তু কমে যাবে। টিউবারকুলোসিস একটা ইনফেকশন, তাহলে এখানে কমে গেল। টিউবারকুলোসিস একটা ইনফেকশন, এখানে কিন্তু ইএসআর অবশ্যই বাড়বে। এবং অটোইমিউন ডিজিজে এক্ষেত্রেও কিন্তু ইএসআর বেড়ে যাবে। কিন্তু অ্যানিমিয়া তো কিন্তু বাড়বে, কিন্তু এই অ্যানিমিয়ার এই বাড়াটা আমি একটু আগেই বললাম, দিস ইজ নট জাস্টিফাইড, মানে এটা ফলসলি ইনক্রিজ করছে অ্যাজ দ্য প্লাজমা ভলিউম ইজ মাচ মোর গ্রেটার অ্যাজ কম্পেয়ার টু নর্মাল
নর্মাল ব্লাড। তাহলে ইএসআর যদি অ্যানিমিয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলসলি বেড়ে যেতে পারে। তাহলে অপশন ডি হলো এখানে কারেক্ট অ্যান্সার। নাও মুভ টু দ্য কোশ্চেন নাম্বার 16। লংগেস্ট ফেজ অফ ইএসআর ইজ রুলেক্স ফর্মেশন, সেডিমেন্টেশন, প্যাকিং ফেজ এবং অ্যাগ্লুটিনেশন। আমরা দেখেছি যে ইএসআর এর তিনটে ফেজ রয়েছে। একটি ল্যাটেক্স ফর্মেশন, ইট উইল টেক 10 মিনিট। রুলেক্স ফর্মেশন ইজ ফলোড বাই settling down of rulets, or it is called sedimentation phase. Sedimentation phase will take 40 minutes, and after sedimentation stage in ESR it will be going through packing stage, এবং packing stage will take 10 minutes. তাহলে এখানে sedimentation এই যে স্টেজটা রয়েছে এখানে এটা লংগেস্ট স্টেজ, কারণ এখানে কত সময় লাগে 40 মিনিট, রুলেক্স ফর্মেশনে লাগে 10 মিনিট এবং প্যাকিং ফেজে লাগেও 10 মিনিট। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো সেডিমেন্টেশন ফেজ। হুইচ অফ দ্য ফলোইং, কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোইং প্রোটিন ডিক্রিজেস এএসআর? ফিব্রিনোজেন, ফেরিটিন, অ্যালবুমিন, বোথ এ এন্ড সি। যেগুলি অ্যাকিউট ফেজ প্রোটিন সেগুলি সবসময় ইনফ্লামেশনের সময় বাড়বে এবং ইজিটি আমাদের ইএসআর কে অ্যাক্সিলারেট করবে। তাহলে এখানে একটি গ্রাফ রয়েছে, এই গ্রাফ থেকে তোমরা পরিষ্কার দেখেই বুঝতে পারছো যে ইমিউনোগ্লোবিউলিন, প্লাজমা, ফিব্রিনোজেন এর পরিমাণ যত বাড়াচ্ছি আমরা যত বাড়াচ্ছি ইএসআরও কিন্তু তত বাড়ছে। শুধু অ্যালবুমিনের ক্ষেত্রে দেখো, অ্যালবুমিনের ক্ষেত্রে আমরা যত কনসেন্ট্রেশন বাড়াচ্ছি তত কিন্তু ইএসআর এর ভ্যালু কমছে। এই গ্রাফটা যদি তোমরা দেখো, এটা হচ্ছে এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা দেখো এবং এই গ্রাফটা দেখো। কিন্তু এই যে গ্রাফটা, যে গ্রাফটাকে আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, এই যে গ্রাফটা, দিস গ্রাফ ইজ ফর অ্যালবুমিন। অর্থাৎ অ্যালবুমিন বাড়লে কি হয়, ইএসআর ডিক্রিজ করে। তাহলে ইএসআর এর যে, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে রেখেছি, ইএসআর এর যে ভ্যালু সেটাকে ওয়াই অ্যাক্সিসে রাখা হয়েছে এবং টাইম এটাকে আমরা রেখেছি এক্স অ্যাক্সিসে। তাহলে এখান থেকেই পরিষ্কার যে হুইচ অফ দ্য ফলোইং প্রোটিন ডিক্রিজেস ইএসআর, তাহলে এখানে অবশ্যই হবে অ্যালবুমিন। আর ফিব্রিনোজেন এবং ফেরিটিন এটা কিন্তু আমাদের ইএসআর কে ইনক্রিজ করিয়ে দেয় বা বাড়িয়ে দেয়। হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ডিক্রিজেস, আচ্ছা একই ডিক্রিজেস ইএসআর, একই কোশ্চেন কিন্তু অপশন আলাদা। কি কি অপশন রয়েছে, শর্ট টিউব, ডিলে ইন পারফরমেন্স এবং পয়কিলোসাইটোসিস। তাহলে শর্ট টিউব হলে কি হবে, যদি ছোট টিউব হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইএসআর কমে যাবে বা ইএসআর ডিক্রিজ করবে। যে উইন্ট্রোপ টিউবে আমরা টেস্ট করি, এই উইন্ট্রোপ টিউবের যে ইএসআর এর নর্মাল রেফারেন্স ভ্যালু সেটা কিন্তু ওয়েস্টার্ন গিন মেথডের থেকে একটু আলাদা। আমরা একটু আগেই দেখেছি যে যেটা নর্মাল রেঞ্জ, মেলের ক্ষেত্রে ইএসআর এর নর্মাল রেঞ্জ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0 to 15 মিলিমিটার পার 1 আওয়ার। কিন্তু যদি আমরা দেখি উইন্ট্রোপ টিউবের নর্মাল রেঞ্জ নর্মাল অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে সেই ইএসআর এর ভ্যালু নর্মাল হবে কিন্তু 0 to 9 মিলিমিটার পার 1 আওয়ার। তাহলে কি বললাম, এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। শর্ট টিউব কিন্তু ইএসআরটাকে কিন্তু কমিয়ে দেয়। অর্থাৎ ওয়েস্টার্ন গিন মেথড ইএসআর এর নর্মাল রেঞ্জ কত, যদি মেল দেখি আমরা দেখবো 0 to 15 মিলিমিটার। আর যদি আমরা উইন্ট্রোপ টিউব ডাব্লিউটি লিখছি, উইন্ট্রোপ টিউবে যদি আমরা দেখি মেলের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালু কিন্তু এর থেকে কম হবে। অর্থাৎ এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি হবে 0 to 9 মিলিমিটার। তাহলে ওয়েস্টার্ন গিন টিউব বড়, এটা 300 মিলিমিটার টিউব আর এটা 110 মিলিমিটার টিউব। সেই তুলনাতে কি হচ্ছে, যদি আমরা দেখি শর্ট টিউব কিন্তু ইএসআর কে ডিক্রিজ করে দেওয়া, কমিয়ে দেয়। ডিলে টেস্ট পারফরমেন্স, ইএসআর কে সবসময়তেই আমাদের 2 ঘন্টার মধ্যে টেস্ট পারফর্ম করতে হবে। যদি ডিলে হয় তাহলে এটাকে আমরা রেফ্রিজারেট করে রাখতে পারি, কিন্তু যদিও টেস্টটাকে আমাদের 4 ঘন্টার মধ্যে পারফর্ম করতেই হবে। যত টাইম যায় তত কি হবে, যত টাইম যায় তত কিন্তু ইএসআর ডিক্রিজ হয়ে যায়, ইএসআর কিন্তু কমে যায়। অর্থাৎ টাইম ফ্যাক্টরটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব ইএসআর কে করে ফেলতে হবে। ইএসআর যদি আমরা কোনো স্যাম্পল ফেলে রাখি, যে স্যাম্পলটা ইএসআর এর জন্য পাঠানো হয়েছে সেটা কিন্তু যদি আমরা দেখি পরবর্তীকালে ইএসআর এর যে ভ্যালু, সেই ইএসআর এর ভ্যালু কিন্তু কমে যায়।
তাহলে এটাও কারেক্ট। এবং পয়কিলোসাইটোসিস মানে কি? পয়কিলোসাইটোসিস মানে হচ্ছে ভ্যারিয়েশন ইন সাইজেস অফ শেপ অফ আরবিসি। ডিফারেন্ট টাইপ অফ সাইজ উই ক্যান সি। কোনো আরবিসি টিয়ার ড্রপ আরবিসি হতে পারে, কোনো আরবিসি বার সেল হতে পারে, কোনো আরবিসি কাইনোসাইট হতে পারে, কোনো আরবিসি কোরোসাইট হতে পারে। যেখানে যেখানে আরবিসি শেপে চেঞ্জ হয়ে গেছে তখন তাকে বলা হয় পয়কিলোসাইটোসিস। পয়কিলোসাইটোসিস will affect the ESR as rulets formation is hindered। তাহলে আরবিসির যদি কোনো ডিফর্মিটিস থাকে সেই ডিফর্মিটিসও কিন্তু এফেক্ট করে রুলেক্স ফর্মেশনের উপর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটে কারণই ইএসআর লো ইএসআর এর জন্য দায়ী, সুতরাং এখানে আমরা অল অপশন ক্লিক করব। নেক্সট কোশ্চেন, পার্সেন্টেজ অফ সোডিয়াম সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজড ইন ইএসআর ইজ 3.5%, 3.8%, 3.2%, 4.5%। আমরা সবাই জানি, একটু আগে আমরা দেখেছি যে আমরা এখানে টোটাল যে ইউজ করছি 1:4 রেশিওতে, অ্যান্টিকোয়াগুলেন্ট প্লাস ব্লাডের যে রেশিও 1:4, এখানে আমরা ইউজ করছি 3.8% sodium citrate। Last question, which test is most accurate in terms of detection of inflammation? CRP, procalcitonin, ESR এবং ferritin। অ্যাকচুয়ালি তিনটেই বারে হচ্ছে যদি ইনফেকশন বা ইনফ্লামেশন হয়। ইনফেকশন বা ইনফ্লামেশন হলে চারটে প্রোটিনই বাড়ে, কিন্তু যদি আমরা স্পেসিফিসিটি দেখি তাহলে সব থেকে যেটা মোস্ট স্পেসিফিক ফর দ্য ডিটেকশন অফ ইনফ্লামেশন, দ্যাট ইজ কল্ড প্রোক্যালসিটোনিন। প্রোক্যালসিটোনিনের পরে একটু লেস সেন্সিটিভ হলো সিআরপি। সিআরপির পরে কে রয়েছে? ফেরিটিন। এবং ফেরিটিনের পরে রয়েছে ইএসআর। তার মানে সব থেকে হাইয়েস্ট সেন্সিটিভ প্রোক্যালসিটোনিন এবং সব থেকে লিস্ট সেন্সিটিভ হলো ইএসআর। তাহলে এইভাবে আমরা ব্যাপারগুলোকে কোরিলেট করতে পারি। কোনো পেশেন্টের যদি ইএসআর আসে এবং সিআরপি আসে, আমরা ইএসআর এবং সিআরপির ভ্যালুগুলোকে কোরিলেট করে আমরা দেখতে পারি যে সত্যি সত্যি সিআরপি বাড়লে ইএসআর বাড়ে কিনা। যেমন একটা উদাহরণ দিই আমি, অ্যানিমিয়ার ক্ষেত্রে তো সিআরপি বলে না, অ্যানিমিয়ার ক্ষেত্রে অ্যানিমিয়া কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হবে, যদিও ইনফেকশনের জন্য অ্যানিমিয়া হতে পারে বা ইনফ্লামেশনের জন্য অ্যানিমিয়া হতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। আমি নর্মাল অ্যানিমিয়ার কথা বলছি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা এই সমস্ত অ্যানিমিয়ার কথা বলছি। অ্যানিমিয়া যদি হয় সেক্ষেত্রে আমরা কি দেখবো? ইএসআর বাড়ছে। ইএসআর বাড়ছে কেন? ইএসআর বাড়ছে হচ্ছে, আমি একটু আগেই বললাম, প্লাজমা ভলিউম বেড়ে যাওয়ার জন্য। কিন্তু তুমি যদি অ্যানিমিয়ার কোন একটা পেশেন্টের সিআরপি করো, তুমি দেখবে ইট উইল বি ফাউন্ড টু বি নর্মাল। আচ্ছা, আরেকটি জিনিস আমি বলে দিই এখানে, দেখো তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো প্রোক্যালসিটোনিন। তাহলে 20টি কোশ্চেন আমি বললাম। এছাড়া আমি আরেকটা জিনিস আমি বলে দিই, কিছু মেথড রয়েছে যেই মেথডগুলোর মাধ্যমে আমরা ইএসআর ডায়াগনোসিস করতে পারি বা ইএসআর আমরা বার করতে পারি। এখানে টোটাল 5 রকমের ইএসআর এস্টিমেশন মেথড রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ মোস্ট কনভেনশনাল মেথড, যেটাকে বলা হয় ওয়েস্টার্ন গিন মেথড। এখানে আমরা ইউজ করি ওয়েস্টার্ন গিন পিপেট, এবং ওয়েস্টার্ন গিন পিপেট যে রয়েছে সেই ওয়েস্টার্ন গিন পিপেটটাকে আমরা ওয়েস্টার্ন গিন স্ট্যান্ডের মাধ্যমে প্লেস করে 1 ঘন্টা পর রিডিং নিই। এছাড়াও কিছু ডিসপোজেবল প্লাস্টিক পিপেট পাওয়া যায়, প্লাস্টিক ওয়েস্টার্ন গিন টিউব পাওয়া যায়, যেগুলো আমরা জাস্ট এমনি একটি র্যাকের মধ্যে ব্লাড স্যাম্পল গুলি রেখে একটি স্পেশাল কন্টেনারে ব্লাড স্যাম্পল গুলি রেখে একটি টিউবকে ইনসার্ট করে দিতে হয়। এটি হচ্ছে ডিসপোজেবল পিপেট, এখানে ধোয়াধুয়ির কোনো ব্যাপার থাকে না। 2 নম্বর হচ্ছে উইন্ট্রপ মেথড। উইন্ট্রপ মেথড নিয়েও বললাম, উইন্ট্রপ মেথড দিয়ে কিভাবে আমরা ইএসআর কে এস্টিমেট করব। 3 নম্বর হচ্ছে জিটা সেডিমেন্টেশন রেশিও। What is zeta sedimentation ratio? Zeta sedimentation ratio is a type of ESR by which we can detect the ESR in case of pediatric patient. কারণ এখানে জিটা সেডিমেন্টেশন রেশিওতে কি হয়, এটা অ্যাকচুয়ালি ব্লাড নেওয়া হয়, একটি খুব সরু ক্যাপিলারি টিউবে ব্লাড নেওয়া হয়। কতটা ব্লাড নেওয়া হয়? 0.2 ml ব্লাড নেওয়া হয়। এই 0.2 ml ব্লাড নিয়ে আমরা জিটা ফিউজ বলে একটি ইনস্ট্রুমেন্ট রয়েছে। এই জিটা ফিউজ জিনিসটা অ্যাকচুয়ালি কি, জাস্ট লাইক এ কোল্ডার ইলেকট্রনিক্স, ইট ইজ এ সেন্ট্রিফিউজ। এটার প্রিন্সিপাল হলো কোল্ডার ইলেকট্রনিক্স। এবং এখানে আমরা
0.2 ml ব্লাড নেবো, খুব সামান্য পরিমাণ ব্লাড নেবো, সামান্য পরিমাণ ব্লাড নিয়ে সেটাকে আমরা জিটা ফিউজের মাধ্যমে সেন্ট্রিফিউজ করে তার ভ্যালুটা নেবো। এবং এখানে একটা বড় অ্যাডভান্টেজ হলো কি, আমরা আগের যে এসআর গুলো দেখলাম, সেটা ওয়েস্টার্ন গ্রিন হোক বা উইন্ট্রপ টিউবি এসআর হোক, সেখানে কিন্তু অ্যানিমিয়াতে ইএসআর এফেক্টেড হয়, কারণ ফলসলি এলিভেশন চলে আসে। কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়ার ক্ষেত্রে কোনো ফলসলি এলিভেশন বা এলিভেটেড হবে না, এবং এটা একমাত্র সুটেবল ফর পেডিয়াট্রিক পেশেন্ট, এবং এটা অবশ্যই একটা র্যাপিড মেথড, আমাদের অতক্ষণ ওয়েট করতে হবে না, এবং এখানে খুব স্মল ব্লাড ভলিউমও লাগে। পরের যে টেকনিক সেটাকে বলা হয় মাইক্রো ইএসআর। মাইক্রো ইএসআর এক্সক্লুসিভলি করা হয় নিউবর্ন বেবি বা পেডিয়াট্রিক বাচ্চাদের জন্য। তো এখানে একটি ক্যাপিলারি টিউব ইউজ করা হয়, যে ক্যাপিলারি টিউবের ডায়ামিটার হলো 1 মিলিমিটার। ডায়ামিটার হলো 1 মিলিমিটার। 1 মিলিমিটার খুবই সরু একটা টিউব, এবং এই টিউবটা হচ্ছে 230 মিলিমিটার লম্বা। 230 মিলিমিটার মতো লম্বা, 230 মিলিমিটার মতো লম্বা। এবং এখানে কোনো সোডিয়াম সাইট্রেট ইউজ করা হয় না, এখানে জাস্ট আমরা ইউজ করি ইডিটিএ ব্লাড আমরা ইউজ করতে পারি, ইডিটিএ হোল ব্লাড আমরা ইউজ করতে পারি। এখানে কোনো রকম উইন্ট্রপ টিউব যেমন আমি দেখলাম, যেখানে কোনো আমাদের অ্যান্টিকোয়াগুলেন্টকে মিক্স করতে হচ্ছে না। তো এটা হচ্ছে মাইক্রো ইএসআর মেথড। এবং লাস্ট যে মেথড সেটাকে বলা হয় অটোমেটেড মেথড বা অটোমেটেড অ্যানালাইজার। এই অটোমেটেড অ্যানালাইজারের মাধ্যমে আমরা আরো খুব তাড়াতাড়ি আমরা ইএসআর ডায়াগনোসিস করতে পারি। আমি কিছু ইনস্ট্রুমেন্টের নাম, টোটাল আমি 4 রকম ইনস্ট্রুমেন্টের নাম বলবো। তার মধ্যে প্রথম যে ইনস্ট্রুমেন্ট সেটাকে বলা হয় ভ্যাসম্যাটিক 20। এই ভ্যাসম্যাটিক 20 তে খুব তাড়াতাড়ি ইএসআর চলে আসে, 20 মিনিটের মধ্যে ইএসআর আমরা পেয়ে যাই। সেকেন্ড মেথড যেটা, সেটাকে বলা হয় সেন্ট্রিফিউগেশন মেথড। এই সেন্ট্রিফিউগেশন মেথডেও আমাদের হার্ডলি 5 মিনিট সময় লাগে, সেটাকে বলা হয় সেন্ট্রিফিউগেশন বেসড ইএসআর মেথড। 3 নম্বর হচ্ছে সেডিমেন্ট মেথড, এবং 4 নম্বর হচ্ছে মোস্ট ফেমাস, এটা সবসময় ম্যাক্সিমাম ল্যাবেতেই, যেগুলো বড় বড় ল্যাব বা এনএবিএল যারা অ্যাফোর্ড করতে পারে, তাদের এইরকম ইএসআর এর মেশিন কিন্তু রয়েছে। এখানে প্রচুর ইএসআর আছে, যেখানে ইএসআর টিউবে ইএসআর বসানো পসিবল নয়, সেখানে আমরা রোলার 20, যত অটোমেটিক ইনস্ট্রুমেন্ট রয়েছে তার মধ্যে রোলার 20 ইজ দ্য বেস্ট। এবং এই রোলার 20 এর মাধ্যমে আমরা ইএসআর ডায়াগনোসিস করতে পারি। অ্যাকচুয়ালি এই যে রোলার 20 যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কিসের উপর বেস করে না, কোয়ান্টিটেটিভ ক্যাপিলারি ফটোমেট্রি। অ্যাকচুয়ালি এখানে কি করা হয়, অ্যাকচুয়ালি এখানে আমরা কোনটাকে মাপি, অ্যাকচুয়ালি আমরা এখানে মাপি কাইনেটিক্স অফ রেড সেল এগ্রিগেশনটাকে আমরা মেজারমেন্ট করি। কাইনেটিক্স অফ রেড সেল এগ্রিগেশন, আমরা ওই রেড সেল এগ্রিগেট হলো, সেটেলিং হলো, প্যাকিং হলো, তারপর আমরা ইএসআর রিডিং নিচ্ছি। এখানে সেরকম নয়, এই রিঅ্যাকশনটা অনেকটা ওই তোমাদের কাইনেটিক মেথডে কোনো কিছু রিডিং নেওয়ার মতো। এন্ড পয়েন্টে যেমন আমরা কি করি, এন্ড পয়েন্টে আমরা কোনো একটা রিঅ্যাকশন শেষ হয়ে যাওয়ার পর তখন আমরা সেই রিডিংটা নিতে থাকি, নিই আমরা, এটাকে এন্ড পয়েন্ট মেথড বলা হয়। কিন্তু কাইনেটিক মেথড মানে কি, কাইনেটিক মেথড মানে কোনো একটা প্রসেস চলতে চলতে যদি আমরা সেই রিডিংটা নিই, তখন তাকে বলা হয় কাইনেটিক মেথড। এক্ষেত্রে ঠিক সেরকম অনেকটা, অর্থাৎ আরবিসি এগ্রিগেশন তো করলো না, বা রুলেক্স ফরমেশন 20 সেকেন্ড, ইট উইল টেক্স 20 সেকেন্ড টু গিভ রেজাল্ট ফর ওয়ান স্যাম্পল। একটা স্যাম্পল চালানোর জন্য 20 সেকেন্ড লাগে, তাহলে 20 সেকেন্ডের মধ্যে কি করছে, 20 সেকেন্ডের মধ্যে নিশ্চয়ই রুলেক্স ফরমেশন হচ্ছে না। তাহলে সে কি করছে, সে কাইনেটিক্সটাকে মাপছে। কিসের কাইনেটিক্স না, কাইনেটিক্স অফ রেড সেল কাইনেটিক্স অফ রেড সেল এগ্রিগেশনের ভ্যালুটাকে মাপা হচ্ছে। এবং এটার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটার নাম পড়ে রাখতে হবে, যেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ ক্যাপিলারি ফটোমেট্রি। এই কোয়ান্টিটেটিভ ক্যাপিলারি ফটোমেট্রির মাধ্যমে এই রোলার 20 নামক ইনস্ট্রুমেন্টটা আমাদের ইএসআর মেজারমেন্ট করতে পারে। তাহলে এই হলো ইএসআর। আমরা আমরা ইএসআর কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে ইএসআর চালানোর মাধ্যমে আমরা ইনফরমেশনকে দেখতে পারি, তাহলে আমরা দেখলাম। তাহলে এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। এবং অবশ্যই প্রত্যেকটি টপিক খুব ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেকটি টপিককে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। এবং আপকামিং যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে এমডি ল্যাবের যে এক্সাম আছে, সেখানেও কিন্তু তোমাদের এই ভিডিওগুলো খুব উপযোগী হবে এবং হেল্পফুল হবে। তাহলে আজকের জন্য টাটা, গুড বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।